গতকাল সন্দেশখালী থেকে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো, অস্ত্র উদ্ধার হলো, সেই বিষয়ে আরো ডিটেলস এবং আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা থাকবেন, তাদের মত কি এই সম্পূর্ণ বিষয়ে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, জানাবো। সন্দেশখালীতে এনএসজি, সিবিআই, সিআরপিএফ এর ত্রিফলা অভিযানে সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারের হদিশ। 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত, উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার। শেখ শাহজাহানের একাধিক পরিচয়পত্র। আবু তাহের মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্রেরও সন্ধান পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক যোগ যেভাবে উঠে আসছে, তাতে রাষ্ট্রের নিরাপত্তা প্রশ্নের মুখে। অস্ত্র পাচার করতেন শেখ শাহজাহান, অন্যান্য পাচারের পাশাপাশি এই পাচার ক্ষেত্রেও কি নাম জড়াবে শাহজাহানের? নদীপথে বাংলাদেশ থেকে অস্ত্র আনা হতো, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র মজুত করে রাখা হতো। স্বাভাবিকভাবেই নিরাপত্তা, যেটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, দেশের নিরাপত্তা। আর এই দেশের নিরাপত্তা যখন সামনে আসছে, তখন শাসক দলের তরফ থেকে যে প্রতিক্রিয়াগুলো সামনে এসেছে, তাতে এটাই মনে হচ্ছে যে দেশের নিরাপত্তার সঙ্গে কি আপোষ করছে তৃণমূল কংগ্রেস। যদি সেটা হয়ে থাকে, তাহলে বিস্ফোরক অভিযোগ সামনে আসবে। শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে। শুভজিৎ, সকালে তোমার সঙ্গে কথা হয়েছে এবং যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেই বাড়ির ভেতরের ছবি সরাসরি সিএনএর পর্দায় তুলে ধরেছিলে তুমি। এই লাস্ট আপডেট তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, এখনো পর্যন্ত আর কি কি তথ্য হাতে আসছে, খুব সংক্ষেপে। একেবারে দেখো দেবারতী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল আমরা সিএনএর পর্দায় সিএনএর দর্শকদেরকে দেখিয়েছি যে কি কি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং যে বোমা উদ্ধার করা হয়েছিল সেগুলো নিষ্ক্রিয় করার যে কাজ, সেই কাজ এনএসজির কমান্ডো বা এনএসজির স্পেশাল টিম তারা কিন্তু করেছিলেন। গতকাল সিবিআইয়ের পক্ষ থেকে একেবারে প্রেস রিলিজ জারি করে জানানো হয়েছিল যে বিপুল পরিমাণে অস্ত্র এই বাড়িতে মজুদ ছিল এবং কোনখানে মজুদ ছিল সেই অংশটা একটু আমি দেখানোর চেষ্টা করবো। চিত্র সাংবাদিক মদনকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য। ভেতরে তুমি অংশ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সিএনএর দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে, এই ঘরের ভেতরের মেঝে কার্যত খুঁড়ে সেখান থেকে মাটি বের করে তার ভেতর থেকে কিন্তু বোমা, বন্দুক, সেই সমস্ত অ্যামুনেশন সেগুলো কিন্তু উদ্ধার করা হয়। শুধু এখানে নয়, বাড়ির একেবারে যে সামনের অংশ, যখন তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছলেন, সামনের অংশে রাখা একটি বড় বক্সে, সেই বক্সে তাদের নজর পড়ে এবং সেই বক্স খুলতেই চক্ষু কার্যত চরক গাছ হয়ে ওঠে তদন্তকারী আধিকারিকদের। তারা দেখতে পান যে সেই বক্সের ভেতরে রয়েছে ভুরি ভুরি আগ্নেয়াস্ত্র এবং শুধু আগ্নেয়াস্ত্র নয়, অ্যামুনেশন, প্রচুর পরিমাণে কার্তুজ সেখানে মজুত করা ছিল। একই সঙ্গে কিন্তু ঘরের ভেতরের যে অংশ, সেই অংশ কিন্তু কার্যত খুঁড়ে সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, সেখান থেকে কার্তুজ উদ্ধার করা হয়, সেখান থেকে বোমা উদ্ধার করা হয়। কিন্তু একজন টোটো চালক, যেটা দাবি করা হচ্ছে, পরিবারের তরফেও দাবি করা হয়েছে যে একজন সে সাধারণ টোটো চালক আবু তালেব মোল্লা ওরফে আবু তালেব শেখ, একজন সাধারণ টোটো চালকের বাড়িতে কিভাবে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এসে পৌঁছলো, এ প্রশ্ন যেরকম থাকছে, একই সঙ্গে থাকছে যে শেখ শাহজাহানের যে আইডি প্রুফ এবং একাধিক ডকুমেন্টস, সেইগুলো কি করে এই বাড়ির ভেতরে এসে পৌঁছলো, এ প্রশ্ন কিন্তু থাকছে। একটু তোমাকে দেখানোর চেষ্টা করবো দেবরাবতী, যখন তদন্তকারী আধিকারিকরা আবু তালেব মোল্লার এই বাড়িতে এসে পৌঁছায়, তখন এই বাড়ির ভেতরের ঠিক ভেতরের অংশ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একটি লাল বড় বক্স রয়েছে, সেই বক্সের ভেতরে কিন্তু নজর পড়ে তদন্তকারী আধিকারিকদের। এবং শুভজিৎ, আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বলছিলাম, শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তীতে আবারও তোমার সঙ্গে কথা বলবো এবং লাস্ট আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। আমরা আলোচনায় ঢুকবো এবার। আমাদের সঙ্গে আজকে যারা বিশিষ্টরা রয়েছেন, এবার তাদের সঙ্গে আলাপ করানোর পালা। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দাকে স্বাগত জানাবো, প্রাক্তন এনএসজি কমান্ডো এবং র আধিকারিক দীপাঞ্জন দা। আমি দীপাঞ্জনদের কাছে আসি। দীপাঞ্জন দা, একটা ঘটনা তো অনেক প্রশ্ন তুলে দিল। আমি কোথা থেকে শুরু করবো জানি না, কারণ সময় খুব সংক্ষিপ্ত। প্রথম যেটা আমার মনে হচ্ছে, একটু আপনার কাছ থেকে যদি এটা আমাদের দর্শকরা এই মুহূর্তে জানতে পারে যে এনএসজি কোন ক্ষেত্রে প্রয়োজন হয়। দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা যেখানে জড়িয়ে রয়েছে, সেখানে যাদেরকে আমরা একেবারে নিজের প্রাণ উৎসর্গ করতে দেখেছি, তার মধ্যে অন্যতম এনএসজির কমান্ডোরা। তাদের প্রথমেই স্যালুট। এবং এই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীতে যা যা কালকে উদ্ধার হলো, সেখানে যদি এনএসজি নেমে থাকে, তাহলে আমাদের ধরে নিতেই হবে যে এমন কিছুর সন্ধান নিশ্চয়ই ওখানে ছিল, যে কারণে এনএসজি কে প্রয়োজন হলো। দাদা, শুরুতেই যদি এটা একটু আপনার কাছ থেকে জানতে পারি, কোন পরিস্থিতিতে এনএসজি প্রয়োজন হয়? ভারতবর্ষে যেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস রয়েছে, ইন্ডিয়ান আর্মি রয়েছে, তা সত্ত্বেও এনএসজি কে তখন ডাকা হয় যখন এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশন হয়।
এবং এনএসজি কিছু ব্যাপারে যেমন আরবান টেরোরিজম ওয়ারফেয়ার, এক্সপ্লোসিভ হ্যান্ডলিং, এগুলোতে এনএসজির যে দক্ষতা সেটা সারা পৃথিবী স্বীকৃত। পৃথিবীর প্রথম 2-3টের মধ্যে অর্গানাইজেশনের মধ্যে এনএসজি একটা। তো এখানে আপনার এই যে সন্দেশখালীতে যে উদ্ধার হয়েছে, আমি তার মধ্যে ওই পিস্তল, কোল্ড আর বুলেট, অ্যামুনিশন আই এম নট ইন্টারেস্টেড এট অল। ওগুলো তো যদি চাইতো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তাদের সিভিক ভলেন্টিয়াররা উদ্ধার করতে পারতো। আই এম নট ইন্টারেস্টেড। যেটা সমস্যা এবং কেন এনএসজি কে সিবিআই রিকোয়েস্ট করলো সেটা হচ্ছে বিস্ফোরক। যেরকম ভাবে বোমা বলছেন এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। বোমা একটা আলাদা জিনিস, সেটা ওই পেটো বোমা থেকে চকলেট বোমা। অবশ্য বাংলায় চকলেট বোমা সাংঘাতিক শক্তিশালী, তো ওটা 3 জনের মৃত্যু হয়, ছাদ উড়ে যায় 1-2 চকলেট বোমা ফাটলে, বাট স্টিল বিস্ফোরক একটা ডিফারেন্ট জিনিস। এবং সেই বিস্ফোরক যদি, যেটা আপনারা শুনেছেন আরডিএক্স ইত্যাদি, কিন্তু আরডিএক্স এর থেকেও কিছু ভয়ঙ্কর বিস্ফোরক রয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি, খবর পাচ্ছি, এটা কনফার্ম হবে অদূর ভবিষ্যতে। কম্বিনেশন 3, কম্বিনেশন 4, যেগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে নাম্বার 1, নাম্বার 2 হিসাবে মানা হয় বিস্ফোরক। আর এই বিস্ফোরক গুলো সাধারণ পুলিশ ছেড়ে দিন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ছেড়ে দিন, তাদের না সে প্রশিক্ষণ আছে, না তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমার মনে হয় সেই জন্যই সেটা সন্দেহ করেই সিবিআই অ্যাপ্রোচ করেছিল হোম মিনিস্ট্রিকে, কারণ না হলে সরাসরি এনএসজি কখনো ইন্টারভেন করেন না। তাদের অ্যাপ্রোচ করা হয়েছে, হোম মিনিস্ট্রি পারমিশন দেয়, তারপরে এনএসজি আসে। এবং এনএসজিও কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রোবোটিক্স এর সাহায্য নিয়েছিল, কারণ সেন্সিটিভিটি এবং থ্রেট, বিপদের সংখ্যা অতটাই ভয়ঙ্কর ছিল। তো এটা একটা নিঃসন্দেহে এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশন, ইটস নট ক্রিটিক্যাল, এক্সট্রিমলি এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশন, তাই এনএসজি। বেশ বেশ, এই যে নিরাপত্তার সঙ্গে আপোষ করা বা নিরাপত্তা নিয়ে, মানে নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, সেইটা নিয়ে সেই বিষয়টাকে এত লঘু করে দেখানো, এইটা কি তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের ট্রেন্ডে পরিণত হচ্ছে? কারণ গতকাল শশী পাঁজা থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে এমন এমন মন্তব্য তারা রেখেছেন, যাতে এই প্রশ্নটা আমি না করে পারছি না। দীপাঞ্জনদার কাছে যাব। দীপাঞ্জনদা, খাগড়াগড়, ভূপতিনগর হোক বা সন্দেশখালী, বারবার এটা প্রমাণ দিচ্ছে যে বাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরেও হুঁশ ফিরছে না এবং দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করার মারাত্মক অভিযোগ এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠছে। কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু আমি কোনো মতেই ভুল ত্রুটি হওয়া বা ব্যাপারটাকে লঘু করে দেখানো, এবং দু একজন ভদ্রলোক চিৎকার চেঁচামেচিও শুরু করেন নাটকীয় ভাবে, আমি এগুলোকে এরকম ভাবে দেখি না। এটা হচ্ছে একটা দায়বদ্ধতা। দায়বদ্ধতা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর কাছে, আনফরচুনেটলি এই রাজনৈতিক দল তৃণমূলের দায়বদ্ধতা। আর যদি দায়বদ্ধতা না থাকতো, এটা তো হঠাৎ করে একদিনে হয়। আপনার সে মনে আছে ইমরান সিমির, ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার, যাকে স্পেসিফিক ভাবে সিআইবি, সেন্ট্রাল আইবি জয়েন্ট ডাইরেক্টর ডিসি নাথ ডসিয়ার পাঠিয়েছিলেন অফিসিয়াল, কোনো পার্সোনাল ফোন কল নয় বা হোয়াটসঅ্যাপ মেসেজ নয়, অফিসিয়াল ডসিয়ার পাঠিয়ে বলেছিলেন যে ইমরান সিমির ফাউন্ডার মেম্বার এবং একে আপনারা ভারতবর্ষের সর্বোচ্চ আইনসভায় পাঠাবেন। তাতে কর্ণপাত করেননি মমতা ব্যানার্জি। তারপরে রাজনাথ সিং, তদানীন্তন হোম মিনিস্টারকে দিয়েও বলানো হয়েছিল, তখনও কর্ণপাত করেনি এবং উনি একজন সাংসদ বানিয়ে দিয়েছিলেন একটি নিষিদ্ধ সংগঠনের ফাউন্ডার মেম্বার। তো এই যে দায়বদ্ধতা, এটা আমার ভালো লাগে যে এটা ধারাবাহিকতা রয়েছে। এই দায়বদ্ধতা সেখান থেকে আস্তে আস্তে এমন জায়গায় এসে গেছে, যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে হাজারো অভিযোগ, আজ থেকে নয় বহুদিন থেকে, এবং ইডির উপর আক্রমণ, সেটা কালমিনেশন। তারপরে কি হলো যে এখানে একে শেখ শাহজাহানকে একজন স্বাধীনতা বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী বানিয়ে দেওয়া হলো। খুদ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যে বলছেন যে শেখ শাহজাহানকে হ্যারাস করা হচ্ছে, শেখ শাহজাহান কি কাকে কান নিয়ে গেছে আমাদের দেখতে হবে, শেখ শাহজাহানকে সরিয়ে দিতে চায়, এই যে কথাগুলো বলছে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এটার একটা প্রাতিষ্ঠানিকতা পায়। একজন সাংসদ সে বলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, এবং তারপরে যেগুলো বেরোচ্ছে তাতে কি এই ব্যক্তিরা, এরা একবারও বলেছেন আমরা ভুল বলেছি, আমরা ক্ষমা চাইছি? কারণ এরা নির্লজ্জ। শুধু নির্লজ্জ নয়, এদের দায়বদ্ধতা রয়েছে যে বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা যে লুট হয়েছে, এই লুটের টাকা গেছে এই সন্ত্রাসবাদী সংগঠন, এই ড্রাগ মাফিয়া, অস্ত্র চোরাচালানকারী, তাদের থ্রু দিয়ে বাংলাদেশ ওই বিদেশে।
তার বদলে এটাও পেয়েছে যে যখন নির্বাচন হোক, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা, বিধানসভা, এই সন্ত্রাসবাদীরা তারা সাহায্য করবে, তার বদলে তাদের চাষবাস করতে দেওয়া হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলো। এটা দায়বদ্ধতা, এবং দায়বদ্ধতার ধারাবাহিকতা আছে। যেরকম একটু আগে অনিন্দ্যবাবু বলছিলেন না, এনএসজি কে অভিনন্দন জানাচ্ছিলেন, আমিও অভিনন্দন জানাচ্ছি তৃণমূল, মমতা, অভিষেক সবাইকে, যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর উপর যে দায়বদ্ধতা দেখাচ্ছেন তার ধারাবাহিকতা মেনটেন করার জন্য। ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সংবিধানের শপথ নিয়ে এই লোকজন যখন সন্ত্রাসবাদীদের ধারাবাহিকভাবে দায়বদ্ধতা থেকে সমর্থন করেন, আপনিও বললেন সুপ্রিম কোর্টে গেছে সিবিআই এর তদন্ত আটকানোর জন্য, তো এটা তো বোঝাই যাচ্ছে 56 দিন লাগে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের, সিবিআই কে সরিয়ে দিয়ে এবার তাদের দিয়ে করবে। এগুলো দেখুন, এটা আবার বলছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভূপতিনগর হোক, রিসরা হোক, ইকবালপুর হোক, রেজিনগর হোক, এগুলো যদি আপনি ওভারঅল সার্বিকভাবে দেখেন, এটা দায়বদ্ধতার বিভিন্ন জায়গায় ওরা পূরণ করছে। যে অর্গানাইজেশনের থেকে আমরা হেল্প চেয়েছি, হেল্প পেয়েছি, এবার ওরা আমাদের হেল্প চাইছে, আমরা হেল্প করছি।